ওকে, আমরা শুরু করি। তোমরা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ? জি স্যার। তো আমরা ম্যাটেরিয়াল শুরু করছিলাম তোমাদেরকে। আমরা সিমেন্ট নিয়ে, সিমেন্টের টাইপ নিয়ে, তারপর সিমেন্টিশাস ম্যাটেরিয়াল নিয়ে আমরা কথা বলছিলাম, এগ্রিগেটের কথা বলছিলাম, তারপর কংক্রিট মিক্সিং এর ডিফারেন্ট যে স্টেজেস গুলো আছে সেগুলো আমরা ডিসকাস করছিলাম, তারপর কিউরিং এর কথা বলছিলাম। তো এতটুকু তো আমার যতদূর ধারণা যে এতটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ডিসকাস করছি। ঠিক আছে সবাই? তো স্যার আপনার ভয়েসটা খুব আস্তে আসতেছে। হ্যালো, এখন কি ঠিক আছে? জি আচ্ছা, স্যার। তো আমরা লাস্ট এই টপিক পর্যন্ত পড়ছিলাম, কিউরিং এর কথা বলতেছিলাম। হ্যাঁ, ওকে। আজকে আমরা দেখবো হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। তো কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ, যেটাকে আমরা এফসি প্রাইম বলি, এফসি প্রাইম যেটা বোঝায় হচ্ছে সিলিন্ডার অথবা কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ, যেটা আমরা কিউটিএম মেশিনে সিলিন্ডার অথবা কিউবকে ভেঙে যে স্ট্রেংথ বের করি সেটাই হচ্ছে এফসি প্রাইম। এখন আমরা যখন টেস্ট করতে যাই, সিলিন্ডার টেস্ট বলো, তখন আম, আমাদেরকে মিনিমাম 3টা সিলিন্ডার একসাথে টেস্ট করতে হবে। ঠিক আছে? এটার কারণ হচ্ছে তুমি যদি একটা সিলিন্ডার টেস্ট করো তাহলে সেখান থেকে যে স্ট্রেংথটা তুমি পাবা সেটা ঠিক হতেও পারে, নাও হতে পারে। সেটা তোমার জাজ করার কোনো উপায় নাই। তুমি যদি 2টা সিলিন্ডার টেস্ট করো এবং 2টা সিলিন্ডারের স্ট্রেংথ যদি কাছাকাছি আসে, তাহলে কিছু একটা তুমি ধারণা করতে পারো যে আহ, যেই রেজাল্টটা শো করছে সেটা ওকে আছে, এবং কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা ক্যালকুলেশন করলে রিয়েলিস্টিকটা পাবে। কিন্তু দুইটার মধ্যে যদি সিগনিফিকেন্স মানে সিগনিফিক্যান্ট ডিফারেন্স থাকে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কোনটা ঠিক। যেটা কম সেটা ঠিক, নাকি যেটা বেশি সেটা ঠিক। এই জন্য আইডিয়াল হচ্ছে 3টা সিলিন্ডার টেস্ট করা, এবং 3টা সিলিন্ডার হতে পারে যে যদি মেজর 2টা সিলিন্ডারের স্ট্রেংথ কাছাকাছি হয় তাহলে সেটাই দিতে হবে। এবং আবার যদি 500 PSI থেকে ভ্যারি করে তাহলে ওই সিলিন্ডারের স্ট্রেংথটা ডিসকার্ড করতে হবে। সো নো স্ট্রেংথ টেস্ট ফলস বিলো দ্য রিকোয়ার্ড এফসি প্রাইম বাই মোর দেন 500 PSI। সো 500 PSI ডিফারেন্স যদি হয় তাহলে সেটা আমরা অমিট করবো ওই রেজাল্টটা। ঠিক আছে? এখন আমাদেরকে এই এফসি প্রাইম, এটা হচ্ছে, এটাকে আরো বলা হচ্ছে স্পেসিফাইড ডিজাইন স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথের মধ্যে এটা হচ্ছে স্পেসিফাইড, যেটা ডিজাইনার বলে দেয় যে অমুক স্ট্রাকচারের জন্য আমার সাম এফসি প্রাইম লাগবে। হ্যাঁ, সেটা স্পেসিফাই করে দিচ্ছে। তো এটাকে বলে ডিজাইন স্ট্রেংথ বা স্পেসিফাইড ডিজাইন স্ট্রেংথ হচ্ছে এফসি প্রাইম। এখন তুমি যদি কোনো একটা স্পেসিফিক স্ট্রাকচারের জন্য কংক্রিট ডিজাইন করো এবং প্রডিউস করো, তাহলে কংক্রিট মিক্সিংটা এমন একটা আনপ্রেডিক্টেবল কাইন্ড অফ, বা অনেকগুলো ভেরিয়েবল সাথে ইনভলভমেন্ট থাকার কারণে
তোমার কিছু কিছু সিলিন্ডার স্ট্রেংথ এফসি প্রাইম থেকে কম হবে, যেটা ডিজাইনার স্পেসিফাই করে দিছে, অথবা কিছু হয়তো বেশিও আসতে পারে। হ্যাঁ, কিন্তু এফসি প্রাইম থেকে অতিরিক্ত বেশি চলে আসলে সেটাও ঠিক না। তাহলে যেটা করতে হয় আসলে, আমাদের একটা মেইন স্ট্রেংথ বা মেইন রিকোয়ার্ড স্ট্রেংথ বা টার্গেট স্ট্রেংথ আমাদেরকে ঠিক করতে হয়। হুম, এবং এই মেইন স্ট্রেংথটা ইউজুয়ালি স্পেসিফাইড ডিজাইন স্ট্রেংথ থেকে একটু বেশি হয়। তো আমাদের টার্গেট থাকবে এফ সি আর প্রাইম স্ট্রেংথটা অ্যাচিভ করা, যাতে করে স্পেসিফাইড ডিজাইন স্ট্রেংথটাই মানে এর থেকে কম স্ট্রেংথ যেন না হয়। তাহলে এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন লাগে তোমার, যেমন ACI 301 কোড অনুযায়ী যেটা রিকোয়ার্ড স্ট্রেংথ FCR প্রাইম, এটা হতে হবে ইকুয়াল অর লার্জার অফ দ্য ভ্যালুস 2.1 অর 2.2। ঠিক আছে, এই দুইটা থেকে যেটা লার্জার সেটাই FCR ক্যালকুলেট করতে হবে। এই FCRটা ক্যালকুলেশন করা হয় in relation to the FC prime, স্পেসিফাইড ডিজাইন স্ট্রেংথের সাথে রিলেট করে FCR প্রাইম বা রিকোয়ার্ড স্ট্রেংথ যেটা সেটা ক্যালকুলেট করা হয়। এবং সেটা ক্যালকুলেট করতে আমাকে দুইটা ইকুয়েশনকে কম্পেয়ার করতে হবে। একটা হচ্ছে প্রথমটা 2.1 আর একটা হচ্ছে 2.2। 2.2টা আবার দুইটা ভাগে বিভক্ত। FCR যদি এটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথের উপর বেস করে, যদি 5000 PSI থেকে কম হয় তাহলে প্রথম ইকুয়েশনটা, আর 5000 PSI থেকে যদি বেশি হয় তাহলে দ্বিতীয় ইকুয়েশনটা ইউজ করতে হবে। সো এই পেয়ার থেকে যে কোনো একটা, এবং তার সাথে কম্পেয়ার করতে হবে 2.1, যেটা এফসি প্রাইম প্লাস 1.3 KS, এই দুটো থেকে যেটা লার্জার সেটাই হবে FCR প্রাইম। এখানে এস, যেটা যে এস গুলো দেওয়া আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমরা স্ট্যাটিস্টিক্স করে আসছো, সেখানে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে সেটা হচ্ছে এস, আর কেটা হচ্ছে মডিফিকেশন ফ্যাক্টর, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা কোফিশিয়েন্ট যেটা এমফেসাইজ করে, এবং এটার ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে আমরা কতটুক ইয়ে চাই, কত কত টেস্ট ডেটা বা কনফিডেন্স লেভেল বলে এটাকে, আসলে এটাকে বলে হচ্ছে কনফিডেন্স লেভেল স্ট্যাটিস্টিক্সে। সো কনফিডেন্স লেভেলটা ডিপেন্ড করে হচ্ছে আমার কাছে প্রিভিয়াস কতটা টেস্টের রেজাল্টের ডেটা আছে আমার কাছে, তার উপর। ঠিক আছে, যদি 30টার বেশি টেস্ট রেজাল্ট আমার কাছে থাকে তাহলে এই মডিফিকেশন ফ্যাক্টর কে এটা হয় 1। যদি 25টা থাকে তাহলে 1.03, এভাবে যদি 15টা থাকে তাহলে 1.16, আর যদি 15টার কম থাকে তাহলে আমাকে ডিফারেন্ট ইকুয়েশন ইউজ করতে হবে। মানে আমার টেস্ট নাম্বার যত কম হবে তত আমার কনফিডেন্স লেভেল কম হবে, একই সাথে মডিফিকেশন ফ্যাক্টরটাও কম হবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখার চেষ্টা করি। এখানে বললো, তোমরা কি আমাকে ফলো করতে পারছো? জি স্যার। ওকে, এখানে বললো যে একটা বিল্ডিং ডিজাইন করা হবে, এটার কংক্রিট স্ট্রেংথ হচ্ছে 4000 PSI। সো ক্যালকুলেট দ্য অ্যাভারেজ রিকোয়ার্ড স্ট্রেংথ FCR প্রাইম বা FCR। হ্যাঁ, তাহলে আমাকে 4000 PSI কংক্রিট ডিজাইন করতে হলে টার্গেট করতে হবে FCR। এবং FCR কিভাবে ক্যালকুলেট করতে হয় একটু আগে আমরা দেখলাম। এখানে 3টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। 30 consecutive tests for concrete with similar strength and material produce the same
a sample standard deviation of 535. So 30টা রেজাল্ট ডেটা আছে আমার কাছে এবং সেগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 535 psi। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যদি 15টা কনসিকিউটিভ টেস্ট ডেটা থাকে এবং সেগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 510 psi। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে লেস দেন 15 টেস্ট আর অ্যাভেলেবল। আর এই প্রত্যেক ক্ষেত্রে এফসিআর কত হবে যদি আমার ডিজাইন স্ট্রেন্থ 4000 psi হতে হয়। সো প্রথমে আমরা এই যেটা 30 টেস্ট অ্যাভেলেবল সেটা দেখি। এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল 535 psi এবং টেবিল থেকে আমরা একটু আগে দেখলাম 30টা টেস্ট ডেটার জন্য কে এর ভ্যালু হয় 1। তাহলে আমাকে দুইটা ইকুয়েশন ইউজ করতে হবে। একটা হচ্ছে ইকুয়েশন 2.1 যেটা FCR equals to FC plus 1.34 KS। সো সেটা যদি আমরা ক্যালকুলেট করি এটা হচ্ছে FC প্রাইম 4000 প্লাস মডিফিকেশন ফ্যাক্টর, না সরি এটা হচ্ছে কোফিশিয়েন্ট, আর 1টা হচ্ছে মডিফিকেশন ফ্যাক্টর, আর 535 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে রিকোয়ার্ড স্ট্রেংথ হচ্ছে 4720 psi। তাহলে আমাকে টার্গেট করে নেক্সট ডিজাইন আমাকে টার্গেট করতে হবে যদি 30টার টেস্ট রেজাল্ট অ্যাভেলেবল থাকে তাহলে তোমাকে কংক্রিট প্রডিউস করতে হবে 4720 psi এর, তাতে করে না সরি এটা হচ্ছে একটা দুইটা ইকুয়েশন থেকে একটা। আচ্ছা 2.1 আর 2.2 দুইটা লাগবে। আমাদের সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল সেটার জন্য আমাকে দেখতে হবে যে কংক্রিটের স্ট্রেংথটা কি 5000 এর কম না বেশি। তাহলে 4000 psi যেটা আছে সেটা 5000 এর কম। তাহলে 2.2a যে ইকুয়েশনটা which is this one এটা ইউজ করতে হবে। এখানে ছিল fc প্রাইম 2.33 ks minus 500। এখানে মডিফিকেশন ফ্যাক্টর কে যথারীতি 1 হবে। সো এই ইকুয়েশন যদি ইউজ করি তাহলে আমরা পাচ্ছি 4750 psi। এখন এই দুইটা ভ্যালু থেকে 4720 এবং 4750 এই দুইটা থেকে আমাকে নিতে হবে কোনটা লার্জার ভ্যালুটা। সো এই দুইটা থেকে লার্জ ভ্যালু হচ্ছে 4750। তার মানে রিকোয়ার্ড এভারেজ স্ট্রেংথ FCR প্রাইম হবে larger of these two which is 4750 psi। ওকে, সো তোমাকে কংক্রিট তৈরি করতে হলে টার্গেট করতে হবে 4750 psi, যাতে করে তোমার রিকোয়ার্ড কংক্রিটটা তাতে হবে কি যেটা 4000 psi এর কম কোনো স্ট্রেংথ তুমি পাবে না। ঠিক আছে, এভাবে আমরা কোয়ালিটি এনশিওর করতে পারি। নেক্সট হচ্ছে 15 টেস্ট অ্যাভেলেবল। 15 টেস্ট অ্যাভেলেবল হলে আমার মডিফিকেশন ফ্যাক্টর কে হয় 1.16। ঠিক আছে, তাহলে 2.1 ইকুয়েশন ইউজ করলে আমরা পাই FCR equal to এই যে প্রথমটা 4790 আর FCR প্রাইম 5000 লেস দেন 5000 এর ভ্যালুর জন্য আমরা পাচ্ছি 4880 psi। তাহলে এই দুটো থেকে লার্জার যেটা 4880 এটাই সিলেক্টেড রিকোয়ার্ড স্ট্রেংথ হবে। ঠিক আছে, তার মানে 15টা টেস্ট থেকে কম, 15টা টেস্ট বা তার থেকে কম না আসলে। আমার অ্যাডভাইস যদি 15টা টেস্ট রেজাল্ট থাকে তাহলে তোমাকে টার্গেট করতে হবে 4880 psi, যেটা 30 টেস্ট অ্যাভেলেবিলিটির ভ্যালু থেকে 4750 থেকে বেশি। যেহেতু আমার টেস্ট ডেটা কম, আমার কনফিডেন্স লেভেল কম, সো আমাকে আরো বেশি স্ট্রেংথ টার্গেট করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লেস দেন 15 টেস্ট অ্যাভেলেবল।
যদি 15টা টেস্ট ডেটা না থাকে আমার কাছে, তাহলে যদি 5000-এর নিচে যদি আমার টার্গেট স্ট্রেংথ হয় বা ডিজাইন স্ট্রেংথ হয়, তাহলে আমাকে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, fc প্রাইম ইকুয়াল টু fcr প্রাইম ইকুয়াল টু fc প্রাইম প্লাস স্ট্রেট 1200 psi অ্যাড করে দিতে হবে এটার সাথে। তাহলে 4000-এর সাথে 1200 psi অ্যাড করে দিলে আমরা পাচ্ছি 5200 psi। ওকে, তো আমার যদি 15টার কম বা কোনো টেস্ট রেজাল্ট না থাকে, একদম ব্র্যান্ড নিউ একটা ডিজাইন করতে যাচ্ছ, তাহলে তোমাকে টার্গেট করতে হবে 5200 psi এর। এই টার্গেট করে যদি তুমি 100টা সিলিন্ডার তৈরি করো ফর এক্সাম্পল, তাহলে আশা করা যায় যে এটা 4000 psi থেকে কোনোটা কম হবে না। তো এখানে পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার আমরা এ আর বি তে স্যার দুইটা ইকুয়েশন ইউজ করেছি, তো দেখলাম দুই ক্ষেত্রে স্যার আমাদের যে 2.2 এ যে ইকুয়েশনটা ওইখানে আমাদের পিএস এর মানটা বেশি আসছে, দেখে আমরা ওইটা হচ্ছে সর্বোচ্চ হিসেবে কাউন্ট করতেছি। সামাও কি স্যার 2.1 এর যে ইকুয়েশন ওইটা থেকে বেশি আসার পসিবিলিটি আছে কখনো স্ট্রেংথের মানটা? ভালো কোয়েশ্চেন করছো। তো এই দুইটার মধ্যে এই দুইটা ইকুয়েশনের মধ্যে 2.1 আর 2.2 এর মধ্যে তোমার যেহেতু এখানে কে এর সাথে রিলেটেড, হ্যাঁ, তাহলে মডিফিকেশন ফ্যাক্টরের উপর বেস করে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুর উপর বেস করে যে কোনোটা হয়তো বেশি কম হতে পারে, এটা তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারো না। ঠিক আছে, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? আর স্যার ওই যে 1200 যে ভ্যালুটা অ্যাড করেছি ওটা কি স্যার ফিক্সড সবগুলো ম্যাথের জন্য, কি আমরা এরকম? হ্যাঁ, ওটা একদম ফিক্সড। যদি তোমার কাছে কোনো ডেটা না থাকে, আগের প্রিভিয়াস কোনো ডেটা যদি না থাকে, তাহলে ওই 1200টাই একদম স্ট্রেট যোগ করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা ম্যাটেরিয়াল যেটা কংক্রিট ইউজ হয়, যেটা হচ্ছে অ্যাডমিক্সচারস। সো অ্যাডমিক্সচারের ব্যাপারে তোমরা ম্যাটেরিয়ালস থিওরি বা ল্যাবে কিছুটা আইডিয়া পেয়েছে হোপফুলি। তো অ্যাডমিক্সচার যেটাকে বলে কেমিক্যাল অ্যাডমিক্সচার, বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল, মোস্টলি ইন লিকুইড ফর্ম, যেটা এবং মোস্টলি ইন অ্যাট দ্য টাইম অফ দ্য মিক্সিং এটা অ্যাপ্লাই করা হয় উইথ ভেরি ফিউ মিলিলিটার অফ ড্রপস। হ্যাঁ, এবং সেটা ব্যবহার করা হয় কংক্রিটকে মডিফাই করার জন্য। কংক্রিটের ফ্রেশ অবস্থা এবং তার হার্ডেন্ড অবস্থা, এগুলোকে মডিফাই করতে অ্যাডমিক্সচার বা কেমিক্যাল অ্যাডমিক্সচার ইউজ করা হয়। তো এই মডিফিকেশনটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে নেয় আর কি। ফর এক্সাম্পল, কখনো কংক্রিট যে প্রডিউসার সে চায় যে খুব তাড়াতাড়ি যেন জমে না যায় বা একটু এক্সটেন্ডেড টাইম ধরে এটা ফ্রেশ থাকুক, তখন এক ধরনের অ্যাডমিক্সচার ইউজ করে। কেউ যদি চায় যে না এটা খুব কুইকলি কাস্টিং সেট হয়ে যাক, খুব তাড়াতাড়ি স্ট্রেংথ চলে আসুক, তখন আরেক ধরনের অ্যাডমিক্সচার ইউজ করে। কোনোটা আছে আবার যেটা মোস্ট কমন, সেটা হচ্ছে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার ইউজ করে, পানির পরিমাণটাকে কমায় আনার জন্য। তো এরকম বিভিন্ন পারপাসে বিভিন্ন ধরনের অ্যাডমিক্সচার ইউজ করা হয়।
তবে মোস্ট কমন যেগুলো সেগুলো এখানে লিস্ট দেওয়া আছে। একটা হচ্ছে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার, অথবা এটাকে বলে প্লাস্টিসাইজার। এটার সাথে আরেকটা হচ্ছে হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার, যেটাকে বলে সুপার প্লাস্টিসাইজার। সো প্লাস্টিসাইজার এবং সুপার প্লাস্টিসাইজার এই দুইটা কনস্ট্রাকশনে খুব কমনলি ইউজ করা হয়। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমরা জানি যে কংক্রিটকে ওয়ার্কেবল করতে কি লাগে? কেউ কেউ ওয়াটার 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 লাগে, ঠিক আছে, পানি লাগে। তাহলে আমি যত বেশি পানি দেব তত কংক্রিটটা ওয়ার্কেবল হবে, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা কি হবে? বেশি পানি দিলে এই স্ট্রেংথ কমে যাবে। স্ট্রেংথ কমে যাবে। তার মানে ওয়ার্কেবিলিটি এবং স্ট্রেংথ দুইটা বিপরীতমুখী, বা গ্রাফে দুইটা অপোজিট সাইডে যাচ্ছে। এখন তাহলে আমি হাই স্ট্রেংথ কংক্রিট, ওয়ার্কেবল হাই স্ট্রেংথ কংক্রিট তৈরি করবো কিভাবে? মনে করো আমি আমার রিকোয়ার্ড স্ট্রেংথ যেটা ধরো হাই স্ট্রেংথ দরকার, সেটার জন্য যেটুকু পরিমাণ ওয়াটার সিমেন্ট রেশিও প্রয়োজন, ততটুকু পরিমাণ পানি দিয়ে আমি যদি মিক্স করি, ইউজুয়ালি সেটা একটু ড্রাই মিক্স হবে, যেহেতু স্ট্রেংথ বেশি টার্গেট করতেছি। এখন এরকম হার্শ মিক্স বা একটু ড্রাই টাইপের মিক্সে আমি যদি এখন প্লাস্টিসাইজার বা সুপার প্লাস্টিসাইজার মিক্সচার অ্যাপ্লাই করি, তাহলে এটা আবার ওয়ার্কেবল হয়ে যাবে, ঠিক আছে। এই যে অনেক পানি আছে এরকম ওয়ার্কেবল হয়ে যাবে, খুব ইজিলি এটা নিয়ে কাজ করা যাবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, লোয়ার ওয়াটারে কন্টেন্টে এটাকে ওয়ার্কেবল করতে প্লাস্টিসাইজার অ্যাডমিক্সচার ইউজ করা হয়। এটাকে অনেক সময় স্ট্রেংথ বা হাই স্ট্রেংথ অ্যাডমিক্সচার বলে, কারণ বেসিক্যালি এটা পানির পরিমাণ কমায় এনে স্ট্রেংথটা বাড়ায়, ওয়ার্কেবল রাখে। এই জন্য হাই স্ট্রেংথ কংক্রিটের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম প্লাস্টিসাইজার ইউজ করা হয়। আর যদি মানে তার থেকেও আলট্রা হাই স্ট্রেংথ কংক্রিটের ক্ষেত্রে সুপার প্লাস্টিসাইজার বা হাই রেঞ্জ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সচার ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ভিসকোসিটি মডিফাইং অ্যাডমিক্সচার। অনেক সময় বেশি ওয়ার্কেবল হলে আমার যে প্রবলেমটা হয়, অনেক সময় সেগ্রিগেশন হতে পারে। সেগ্রিগেশনটা আমরা কি পরে দেখবো। এটা বেসিক্যালি কংক্রিট এবং সিমেন্ট পেস্ট আলাদা হয়ে যাওয়ার একটা প্রবণতা। তো এটার ক্ষেত্রে এই ভিসকোসিটি মডিফাইং অ্যাডমিক্সচার ইউজ করা হয়, যেন এটা হোমোজেনাস মিক্স হিসেবে থাকে। তারপর নেক্সট হচ্ছে সেট রিটার্ডিং অ্যাডমিক্সচার। সেট রিটার্ডিং হচ্ছে সেটিং টাইমকে বাড়িয়ে দেয় এরকম অ্যাডমিক্সচার, যেটাকে রিটার্ডার বলে। তো রেডিমিক্স ইন্ডাস্ট্রি যেগুলো আছে আমাদের বা বিদেশে, তো তারা ইউজুয়ালি সেট রিটার্ডিং অ্যাডমিক্সচার ইউজ করে। তাতে হয় কি, তারা লঙ্গার টাইম কনভেইং টাইম বা ট্রান্সপোর্টেশন টাইমটা পায়। কারণ এই রেডিমিক্সগুলো দেখা যায় হচ্ছে শহরের বাইরে থাকে, তো সেখান থেকে শহরের কোনো কনস্ট্রাকশন আনতে যে সময়টা লাগে, ট্রাফিক জ্যাম বা অন্যান্য টাইমে, ততক্ষণে কংক্রিটটা যদি সেট হয়ে যায় তাহলে সেটা ব্যবহার করা যাবে না। তখন এই সেট রিটার্ডিং অ্যাডমিক্সচারটা অ্যাপ্লাই করে, যাতে করে লঙ্গার টাইম ধরে এটা ওয়ার্কেবল থাকে। তার বিপরীত একটা হচ্ছে অ্যাক্সেলারেটিং অ্যাডমিক্সচার। এটার কাজ হচ্ছে খুব দ্রুত সেট করে ফেলা। এটা ইউজুয়ালি কোনো একটা প্রজেক্ট যদি টাইম কম থাকে বা খুব দ্রুত স্ট্রেংথ পাওয়ার প্রয়োজন হয়, বা খুব তাড়াতাড়ি এই তোমার সেট করাতে হবে, যাতে করে এটার শাটারিংগুলো বা ফর্মওয়ার্কগুলো খুব তাড়াতাড়ি খুলতে হবে, সেরকম যদি কোনো আর্জেন্সি থাকে, তখন এই অ্যাক্সেলারেটিং অ্যাডমিক্সচার ইউজ করে, যেটা সেটিং টাইমকে খুব কমায় ফেলে, কুইক সেটিংস কমপ্লিট করে। আর আরেকটা হচ্ছে এয়ার এন্ড ট্রেনিং এজেন্ট বা অ্যাডমিক্সচার। এটার কাজ হচ্ছে এই কেমিক্যালটা অ্যাপ্লাই করলে কংক্রিট মিক্সের মধ্যে খুব মলিকুল লেভেলের খুব ক্ষুদ্র ক্ষুদ্র এয়ার বাবল তৈরি করে এর মধ্যে।
তো এয়ার বাবলগুলো কেন করে, এটা ইউজুয়ালি কোল্ড ওয়েদার কান্ট্রিগুলোতে যেটা হয়, কংক্রিটের ভেতরে যে ফ্রি ওয়াটারটা থাকে সেটা ঠান্ডায় বরফ হয়ে যায় বা হওয়ার চান্স থাকে। এখন আমরা জানি যে পানি যখন বরফ হয় এটার ভলিউম ইনক্রিজ করে। এখন কংক্রিটের মধ্যে সে কোনো একটা ক্র্যাকের মধ্যে যদি পানি থাকে ফ্রি ওয়াটার, সেটা যদি বরফ হয় তাহলে কিন্তু ক্র্যাকটাকে ভলিউম যখন বরফের ভলিউম যখন বাড়বে ক্র্যাকটা আরো বড় হয়ে যাবে, ক্র্যাক উইথটা বাড়বে। এখন এয়ার বাবল গুলো থাকলে কি হয় যে একটা এডিশনাল স্পেস থাকে, ওয়াটার গুলো যখন আইস হয় বা বরফ হয় তখন এর ভেতরে একটা এডিশনাল স্পেস থাকে, তাতে করে এটার ভলিউম ইনক্রিজ করে কংক্রিটের মধ্যে কোনো স্ট্রেস তৈরি করে না, তাতে করে ক্র্যাক আর হয় না। ঠিক আছে, তো তখন এই এয়ার এন্টারিং এজেন্ট গুলো অ্যাড করা হয়। তো এইগুলো হচ্ছে মেইন টাইপস অফ মিক্সচার। এগুলো ছাড়াও আরো অনেক ধরনের অ্যাডমিক্সচার আছে, সেগুলো বিভিন্ন স্পেসিফিক প্রয়োজনে ইউজ হয়, বাট দিস আর দ্য কমন অ্যাডমিক্সচারস। নেক্সট আসো প্রপার্টিস অফ হার্ডেন কংক্রিট। এই হার্ডেন কংক্রিট প্রপার্টিসকে আমরা দুইটা অ্যাপ্রোচে আমরা দেখবো, একটা হচ্ছে কম্প্রেশনে, একটা হচ্ছে টেনশনে। তো প্রথমে আসো প্রপার্টিস ইন কম্প্রেশন। কংক্রিটকে যখন ইউটিএম মেশিনে কম্প্রেস করা হয় সিলিন্ডার বা ক্লিপকে, তখন কি প্রপার্টি দেখা যায় এর মধ্যে। এখানে তোমার যে গ্রাফটা আছে সেটার দিকে যদি একটু খেয়াল করি, আমরা দেখবো হরিজন্টাল স্কেলে আছে স্ট্রেন আর ভার্টিক্যাল স্কেলে আছে স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস। এবং এখানে যে বিভিন্ন গ্রাফ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বিভিন্ন স্ট্রেংথের কংক্রিটের। এটা লো স্ট্রেংথ কংক্রিট, এটা হাই স্ট্রেংথ কংক্রিট। তারপর এগুলোকে লোড দিয়ে যখন ভাঙা হয় তখন দেখা যায় যে কংক্রিটের স্ট্রেন বা চেঞ্জ অফ শেপ বা রেট অফ চেঞ্জ অফ শেপ, এটা যখন 0.002 থেকে 0.003 এই রেঞ্জের মধ্যে পৌঁছায়, সেটা লো স্ট্রেংথ কংক্রিট হলে 0.002 এর কাছাকাছি, আর হাই স্ট্রেংথ কংক্রিট হলে 0.003 পর্যন্ত যেতে পারে। তাহলে সব কংক্রিটকে কনসিডার করলে 0.002 থেকে 0.003 এই রেঞ্জের যখন স্ট্রেংথ পৌঁছায় কংক্রিটের মধ্যে স্ট্রেংথের কারণে at the failure level, তখন এই প্রপার্টিস দেখা যায় এই রেঞ্জের মধ্যে ক্র্যাশ করে। ঠিক আছে, আর কংক্রিটের আরেকটা প্রপার্টিস, হার্ডেন প্রপার্টিস আমাদের খুব প্রয়োজন হয় আমাদের ডিজাইনে, সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বা ইসি বলে, যেটা লোয়ার স্ট্রেস কন্ডিশনে কংক্রিট যখন লিনিয়ার থাকে, স্ট্রেস আর স্ট্রেনের রিলেশন যখন লিনিয়ার থাকে স্ট্রেট লাইন, তখন তার ওই স্ট্রেট লাইনের যে স্লোপ, সেই স্লোপের ভ্যালু থেকে মডুলাস অফ ইলাস্টিসিটি ক্যালকুলেট করা যায়। সো the modulus of elasticity is the slope of the initial straight portion of the stress strain curve. এখন কোন একটা কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে হলে তোমাকে সিলিন্ডার টেস্ট করে, তারপরে লোড ডেটাগুলো দিয়ে তোমাকে গ্রাফ প্লট করে, তারপর ইনিশিয়াল স্ট্রেট লাইনটা জিওমেট্রিক্যালি মেজার করে, তারপর সেটা স্কোপ ক্যালকুলেট করা, এইভাবে হচ্ছে করা। কিন্তু এটা তো আসলে প্রত্যেকবার তোমার
শত শত টেস্টের ক্ষেত্রে এটা বারবার করা তো সম্ভব না। তো সেক্ষেত্রে এসিআই যেটা করলো, একটা এম্পিরিক্যাল ইকুয়েশনের মাধ্যমে এটাকে এস্টিমেট করা যায় এবং দেখা যায় যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের সাথে বিভিন্ন কম্প্রেসিভ স্ট্রেংথে যে মডুলাস অফ ইলাস্টিসিটি এভাবে পাওয়া যায়, এভাবে বলতে গ্রাফ প্লট করে, সেটার সাথে এই এম্পিরিক্যাল ইকুয়েশনে যথেষ্ট মিল আছে। তো এসে বললো যে মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা এস্টিমেট করতে পারবো বা অ্যাপ্রক্সিমেট করতে পারবো by using this formula 50,000 root over fc prime. So এই সিম্পল ইকুয়েশনটা ইউজ করলে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা বের করতে পারবো। ঠিক আছে, এটা এমপিএ তো করা যায়। যদি এমপিএ ভ্যালু ইউজ করি এফসি প্রাইমের, তাহলে ইউজ করতে হবে 4700 রুট ওভার স্কোয়ার রুট অফ এফসি প্রাইম। ঠিক আছে, তাহলে এই দুইটা সিম্পল ইকুয়েশন ইউজ করে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি ক্যালকুলেট করতে পারি। এখন মডুলাস অফ ইলাস্টিসিটি ডিজাইনের ক্ষেত্রে কেন এত ইম্পর্টেন্ট? কারণ এটা হচ্ছে স্টিফনেসের একটা ইন্ডেক্স বা স্টিফনেস একটা রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, কম হয়ে যাওয়ার থেকে তার যে রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে স্টিফনেস। মানে একটা কংক্রিট মেম্বারকে ফোর্স দিয়ে ডিফর্ম করতে চাইলে সে যখন একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে, তার মানে সেটাই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটির একটা মেজার। যে ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি, তার সেটাকে ডিফর্ম করতে, সেটাকে বেন্ড করতে তত বেশি ফোর্স লাগবে। আর যার মডুলাস অফ ইলাস্টিসিটি কম, তার কম্পারেবলি কম রেজিস্ট্যান্স থাকবে বা কম ফোর্স বা স্ট্রেস অ্যাপ্লাই করলে সে ডিফর্ম হবে। ঠিক আছে, সো এই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এবং মডুলাস অফ ইলাস্টিসিটি একটু এখানে ড্র করার চেষ্টা করি। তো এই হচ্ছে স্ট্রেট লাইন, তো এটার যে স্লোপ তোমরা দেখতে পাচ্ছ। ওকে, সো এটার যে স্লোপ, এখানে স্লোপের মধ্যে আছে ডিফারেন্স অফ দ্য স্ট্রেস আর ডিফারেন্স ইন দ্য স্ট্রেন। ঠিক আছে, সো এই এখান থেকে এতটুকু পর্যন্ত স্ট্রেসের যে ডিফারেন্স ডিভাইডেড বাই এখান থেকে এতটুকু পর্যন্ত স্ট্রেনের ডিফারেন্স, সেটার ভাগফলটাই হচ্ছে তার স্লোপ এবং সেটাই মডুলাস অফ ইলাস্টিসিটি। এখন এতটুকু যদি বুঝে থাকো, আমাকে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও। একটা হচ্ছে এখানে আমি আরেকটা গ্রাফ প্লট করলাম, দুইটা। একটা কংক্রিটের স্ট্রেস স্ট্রেন ইনিশিয়াল অবস্থা হচ্ছে এইরকম, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। একটা হচ্ছে এইরকম আর একটা হচ্ছে এইরকম। এটা এ ম্যাটেরিয়াল, এটা বি ম্যাটেরিয়াল। আমার কোয়েশ্চেন হচ্ছে কোনটার মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি? স্যার বি মেটেরিয়াল। বি ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি বেশি, তাই না? কারণ যদি হ্যাঁ এটার স্লোপ আর এটার স্লোপ ক্যালকুলেট করি, তাহলে দেখা যাচ্ছে যে স্ট্রেসের ডিফারেন্স এখানে অনেক বেশি, এখানে কিন্তু খুব কম। ঠিক আছে, সো এই ম্যাটেরিয়ালটার তাহলে বেশি স্টিফ হবে, তার স্টিফনেস বেশি হবে, রেজিস্ট্যান্স টু ডিফরমেশনটা বেশি হবে। ওকে, আর এটার রেজিস্ট্যান্স টু ডিফরমেশন কম হবে। সো এটা হবে তোমার মোর ডাকটাইল,
ডাকটাইল ম্যাটেরিয়াল, বেশি ডাকটাইল। ফর এক্সাম্পল এটা হতে পারে অ্যালুমিনিয়াম, আর এটা হতে পারে আয়রন। ঠিক আছে, এটা কংক্রিটের না, আমি তো মেটালে চলে গেছি ডিফর্মেবিলিটিটা এক্সপ্লেন করার জন্য। ঠিক আছে, তো হোপফুলি বুঝতে পারছো যে মডুলাস অফ ইলাস্টিসিটিটা আসলে আমরা কেন বের করি বা এটা কোথায় এটা কাজ। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যারামেট্রিক স্টাডি। তারপর কম্প্রেশনে আরো দুইটা আছে, এটা হচ্ছে শর্ট টার্ম লোডিং। এটা যে বললাম শর্ট টার্ম লোডিং, খুব আমি এটা প্রপার্টিস বের করতেছে, সেটা হচ্ছে শর্ট টার্ম লোডিং। আরটা হচ্ছে লং টার্ম লোডিং। লং টার্ম লোডিং মানে স্ট্রাকচারে যখন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর একটা সেলফ ওয়েট একটা বিম, তার মধ্যে একটা লোডেড বিম বা লোডেড কলাম, হ্যাঁ, সেটা হচ্ছে লং টার্ম লোডিং। সো লং টার্ম লোডিং এর ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ক্রিপ বলে। ক্রিপটা কি? ক্রিপ হচ্ছে স্লো ডিফরমেশন of a material over considerable length of time at a constant stress or load. দীর্ঘদিন ধরে একটা কনস্ট্যান্ট স্ট্রেস বা কনস্ট্যান্ট লোড যদি একটা কংক্রিট ম্যাটেরিয়াল বা কম্পোনেন্টের উপর থাকে, তখন তার মধ্যে এক ধরনের স্লো ডিফরমেশন দেখা যায়, যেটাকে বলে ক্রিপ। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ফ্যাটিক। ফ্যাটিকটা হলো তোমার ফ্লাকচুয়েটিং লোডের ক্ষেত্রে কংক্রিট যদি ফ্লাকচুয়েটিং লোডের মধ্যে পড়ে, তাহলে তার ফ্যাটিক স্ট্রেংথ তার স্ট্যাটিক স্ট্রেংথ থেকে অনেক কমে যায়। এই ফ্লাকচুয়েটিং লোডটা কিভাবে আসতে পারে? মনে করো যে একটা বিল্ডিং, জিওমেট্রিক শেপ কিভাবে ড্র করা যায়, ড্রয়িং রেক্টেঙ্গেল। ওকে, তো এটা একটা বিল্ডিং, যখন আর্থকুয়েক লোড হবে তখন সেটা এদিক থেকে এদিকে মুভ করবে। তার মানে এখানে যে কলাম বা বিম ইত্যাদি আছে সেগুলা অপোজিট লোডে ফ্লাকচুয়েট করতে থাকবে। একবার এদিকে যাবে বিল্ডিংটা, আবার এদিকে যাবে বিল্ডিংটা। আমি এক্সাজারেটেড করে ড্র করলাম। সো বিম এবং কলামগুলোর মধ্যে একটা ফ্লাকচুয়েটিং লোড কন্ডিশনের মধ্যে যাবে খুব র্যাপিডলি, পজিটিভ নেগেটিভ এরকম। তো এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং লোড। তো ফ্লাকচুয়েটিং লোডের ক্ষেত্রে তোমার কংক্রিটের যে স্ট্রেংথ, এটা যদি স্ট্যাটিক অবস্থায় থাকতো তার থেকে সিগনিফিক্যান্ট পোর্শনে কমে যায়, কনসিডারেবলি স্মলার। ঠিক আছে, এবং এই ফ্লাকচুয়েটিং এর লিমিট আছে, কোনোটা কতবার করে সাইকেল দিতে পারবে, এটা একটা লিমিট আছে। স্ট্যাটিক লিমিট যদি 2 লাখ না, এটা 20 লাখ সাইকেলের ফ্লাকচুয়েটিং লোডের ক্ষেত্রে কংক্রিটের স্ট্রেংথ 50 থেকে 60% কমে যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে ফ্যাটিক লিমিট। সো এই লং টার্মে এই দুটো জিনিস, একটা হচ্ছে ক্রিপ আর একটা হচ্ছে ফ্যাটিক, এই দুটো জিনিস দেখা যায়। তারপর আসো প্রপার্টিস ইন টেনশন। তো টেনশনের ক্ষেত্রে একটা হচ্ছে ডাইরেক্ট টেনসাইল স্ট্রেন্থ, আরটা হচ্ছে স্প্লিট সিলিন্ডার স্ট্রেন্থ, আর হচ্ছে মডুলাস অফ রাপচার। এগুলোকে আইসিআই কিছু এম্পিরিক্যাল ইকুয়েশন দিয়ে দিচ্ছে। ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 3 থেকে 5 √/fc প্রাইম। ঠিক আছে, ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ মানে কংক্রিটের একটা স্যাম্পলকে
তোমার যদি এটাকে কোনোভাবে গ্রিপ করে এভাবে যদি টানা হয় তখন এটা এখানে ক্র্যাক করবে অবভিয়াসলি। সো এটা হচ্ছে ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ এফটি প্রাইম, ঠিক আছে, যেটা হয় কম্প্রেসিভ স্ট্রেংথের স্কোয়ার রুটের 3 থেকে 5 টাইমস। আরটা হচ্ছে স্প্লিট সিলিন্ডার স্ট্রেংথ, যেটা এফসিটি বলে। এটা কি? এটা হচ্ছে আপনার কংক্রিটকে, একটা কংক্রিট সিলিন্ডার, এটাকে হরাইজন্টাল পজিশনে প্লেস করে তার উপরে যদি লোড অ্যাপ্লাই করা হয় কিউটিএম মেশিনে, এদিক থেকে লোড দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এটার মধ্যে যেই ধরনের ফেলিওর দেখা যায়, এখানে ক্র্যাক হয়, এবং সেটা বিশেষ করে ইনডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের জন্য। এটাকে বলে স্প্লিট সিলিন্ডার, যেহেতু স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট সিলিন্ডার স্ট্রেংথ যেটা হয় 6 to 8 root over FC প্রাইম, ঠিক আছে। সো কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের স্কোয়ার রুটের 6 থেকে 8 গুণ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে, একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ইনডাইরেক্টের নাম হচ্ছে স্প্লিট সিলিন্ডার স্ট্রেংথ। সাধারণত দেখা যায় যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের থেকে এটা টেনসাইল স্ট্রেংথ গুলো 10 ভাগের 1 ভাগ হয়, খুবই পুয়ার ইন পারফরম্যান্স ইন টেনশন, ঠিক আছে। আচ্ছা, আর মডুলাস অফ রাপচার যেটা, এটা ইউজুয়ালি বিম মেম্বারের ক্ষেত্রে ফ্লেক্সারাল স্ট্রেসের, টেনসাইল স্ট্রেসের কারণে যখন একটা বিম ক্র্যাক করে, বটম সাইডে এখানে ক্র্যাক করে, হ্যাঁ, এটা হয় ফ্লেক্সারাল স্ট্রেসের জন্য। ফ্লেক্সারাল টেনসাইল স্ট্রেস আমরা জানি যে বিমের ফ্লেক্সারাল স্ট্রেংথটা কেমন, এক সাইডে কম্প্রেশন, এক থেকে টেনশন। তো যে সাইডে টেনশন থাকে সেটা যদি একটা লিমিট এক্সিড করে তাহলে তাড়াতাড়ি ক্র্যাক হয়ে যেতে পারে। সো সেই লিমিটটা হচ্ছে মডুলাস অফ রাপচার, যেটাকে এফআর দিয়ে এক্সপ্রেস করে। এটা হচ্ছে 8 থেকে 12 টাইমস অফ রুট ওভার এফসি প্রাইম, ঠিক আছে। তো তাহলে এই এম্পিরিক্যাল ভ্যালুগুলো দিয়ে আমরা প্রপার্টিস ইন টেনশন, বিশেষ করে বিভিন্ন ধরনের টেনসাইল স্ট্রেংথ বা মডুলাস অফ রাপচার, এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। এবং এই যে টেনসাইল স্ট্রেংথ যে ক্যালকুলেশনগুলো, আমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, যে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতেছি, তারপরে টেনসাইল স্ট্রেংথগুলো বের করতেছি, অথবা শিয়ার স্ট্রেংথ পরে দেখা যাবে যে করতেছি, সবগুলা এফসি প্রাইমের রিলেশনে বের করতেছে, ঠিক আছে। এফসি প্রাইমটা কি? এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, হ্যাঁ। সো সব কিছু এই এফসি প্রাইমের সাথে রিলেট করে করা হচ্ছে। এই জন্য তোমার এফসি প্রাইমটা যদি তুমি ঠিকঠাক ভাবে বের করো বা ক্যালকুলেট করো, উইথ দিস এফসি প্রাইমের ভ্যালুটা যদি তুমি খুব প্রিসাইসলি ডিজাইন করে শিওর করো, তাহলে ওই কংক্রিটের অন্যান্য প্রপার্টিগুলো, কম্প্রেশন বা টেনশনের, ওগুলো আরো প্রিসাইসলি ক্যালকুলেট করো। একটা সিঙ্গেল ইন্ডেক্স, সিঙ্গেল একটা মেজারমেন্ট এফসি প্রাইম, যেটা কংক্রিটের ওভারঅল কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। ওকে, নেক্সট আসো, এটা হচ্ছে শ্রিঙ্কেজ এন্ড টেম্পারেচার ইফেক্ট। শ্রিঙ্কেজটা কি? কংক্রিট যখন
কাস্টিং এর পরে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট কন্ডিশনের মধ্যে থাকে, যেটার ময়েশ্চার যদি কম থাকে বাতাসে, তাহলে কংক্রিটের যে ফ্রি ওয়াটার আমরা ওয়াটার সিমেন্ট রেশিও হিসেবে দিয়েছিলাম, সেটা থেকে খুব দ্রুত ইভাপোরেট হয়ে যায়। ঠিক আছে, মনে করে যদি একটা কংক্রিট সারফেস হয়, তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি ময়েশ্চারটা চলে যায় এনভায়রনমেন্টে। তাহলে এখানে তখন ড্রাই হতে থাকে খুব তাড়াতাড়ি, এবং কংক্রিট যখন ড্রাই হতে থাকে তখন এটা শ্রিঙ্ক করে বা ভলিউম কমে আসে। ঠিক আছে, সো এই প্রসেসটা বা এই ভলিউম কমে আসার ব্যাপারটাই হচ্ছে শ্রিঙ্কেজ। এখন শ্রিঙ্কেজ হলে সমস্যা হয়, সেটা হচ্ছে মনে করো যে সারফেসের কাছে খুব বেশি শ্রিঙ্ক করলো, কিন্তু নিচের সাইডে বেশি শ্রিঙ্ক করে নাই। সো এই ডিফারেন্সিয়াল শ্রিঙ্কেজের জন্য একটা টেনসাইল স্ট্রেস ডেভেলপ করে। টেনসাইল স্ট্রেস যখন ডেভেলপ করে তখন এখানে ক্র্যাক দেখা যায়। ঠিক আছে, এই দুই স্ট্রেস, দুই শ্রিঙ্কেজ কন্ডিশনে ক্র্যাক তৈরি হয়। সো এটি হচ্ছে শ্রিঙ্কেজ মানে শ্রিঙ্কেজ এবং অথবা ড্রাইং শ্রিঙ্কেজ যেটা বলো, তো এটা আমাদেরকে করতে হবে, কমাতে হবে। যেভাবে এটা ব্রিক্স ডিজাইনের উপর ডিপেন্ড করে, এটা কিউরিং এর উপর ডিপেন্ড করে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো এই শ্রিঙ্কেজটা বেশি হলে যেটা হয় যে এটা জেনারেটস শ্রিঙ্কেজ ক্র্যাকস। আর একটা হচ্ছে টেম্পারেচার ইফেক্ট। সো টেম্পারেচার ইফেক্টটা বেসিক্যালি এখানে কি হয় যে কংক্রিট সারফেস, এটা কংক্রিট স্ল্যাব মনে করো, ঠিক আছে, কংক্রিট স্ল্যাব। এখন এটার তোমার এখানে হট সান বা ওয়েদারে যদি এলিভেটেড টেম্পারেচার থাকে, তাহলে দেখা যায় যে এই টপ সারফেসটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, whereas বটম কিন্তু স্টিল কুলার। ঠিক আছে, তাহলে এটার মধ্যে এখানে হচ্ছে কুল, কিন্তু এখানে হচ্ছে হট। ঠিক আছে, কংক্রিট বা যে কোনো ম্যাটেরিয়াল যখন হিটেড হয় এটা এক্সপান্ড করে। ঠিক আছে, এটা এক্সপান্ড করে, কুলার থাকে কম্পারেটিভলি, এটা রিলেটিভলি শ্রিঙ্ক করে। ঠিক আছে, অথবা কুলারটা স্ট্যাটিক অবস্থায় থাকে, তার রেসপেক্টে হট সারফেসটা এক্সপান্ড করতেছে। সো এই ডিফারেন্সিয়াল এক্সপানশন বা শ্রিঙ্কেজের জন্য, টেম্পারেচারের জন্য যেটা হয়, যদি একটা কংক্রিটের একটা অংশ এক্সপান্ড করতেছে, তখন এখানে ক্র্যাক তৈরি হয়। and also induce cracks টেম্পারেচারের ডিফারেন্সিয়াল টেম্পারেচারের জন্য। এবং আমাদের কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন এটা কংক্রিটের জন্য এটা 5.5 × 10⁻⁶ হয়। সো একটা নির্দিষ্ট টেম্পারেচারে কতটুকু এক্সপান্ড করবে, তখন আমাদের এই কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন এটা লাগবে। তো এই হচ্ছে শ্রিঙ্কেজ এন্ড টেম্পারেচার ইফেক্ট আমরা দেখলাম। তারপর প্রপার্টিজ ইন টেনশন, properties in compression in long term or short term, admixtures এবং quality control through statistical approach। এই হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে রিইনফোর্সিং বার নিয়ে ডিসকাস করব।
তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে তোমরা এখানে যারা প্রেজেন্ট আছো সবাই চ্যাট বক্সে তোমাদের আইডি, যেটা স্টুডেন্ট আইডি, সেটা দিয়ে দাও।